স্যার একটাই। একটা হয়েছিল স্যার। একটা লেকচার পুরোটা কমপ্লিট করছিলাম তাই না ওইটা? ও এটা কই ওয়েডনেসডে আমার বিএলসির আপডেট নেই কেন নাই বিএলসি কি আসলো আবার কি আসে থ্যাংক ইউ ফর ওকে চেঞ্জ করছে মনে হয় বিএলসি রেজিস্ট্রেশন হয়েছে তো সবার তাই না এবং এই যে অ্যাক্টিভিটিসটা চেক করবা অ্যাক্টিভিটিসটা চেক করবে ঠিক আছে সবার হয়েছে কিনা আজকে আমি কিন্তু আজকে বিকালে প্রিন্ট নিব যাদের অ্যাক্টিভিটিস কম হবে তারা কিন্তু নেগেটিভ মার্ক হবে কমেন্টস হবে ঠিক আছে অ্যাক্টিভিটিসটা আবারও বলছি চেক করবে আমরা উইক ওই একটা লেকচার উইক 3 লাস্ট যে লেকচারটা ছিল 23 তারিখে তাই না আজকে হলো উইক 4 এর আচ্ছা এই যেদিন শোনো তোমাদের যেদিন যে ডেট থাকবে এই যে ডেটগুলি থাকবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা উইকের সেকশন হয় যে ডেটটা খেয়াল করবে যেগুলো ডেট নাই মনে করে যে এটা কিন্তু ডেট নাই রেকর্ডিং ক্লাস আছে এটা কিন্তু আগের সেমিস্টারের রেকর্ডিং ক্লাস ঠিক আছে এখানে আমি আপডেট করে দিব আজকে রেকর্ডিং ক্লাস যদিও সেম ম্যাটেরিয়ালসই এখানে আমরা এই যে আজকে যেগুলো পড়াইবো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই সেম লেকচার এবং এই লেকচারের রেকর্ডিংটাও কিন্তু এখানে আছে জেনারেল রেকর্ডিং প্রথমে যেটা বলেছিলাম এই যে রেকর্ডিং লেকচার 4 ঠিক আছে আমরা আগে যেটা কমপ্লিট করছি ওখানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো লেকচার 2 এবং 3 এক নম্বর লেকচারে তো খুব একটা পড়াই নাই প্রথম ক্লাসে পড়াইনি 2 নম্বর আর 3 নম্বর লেকচার যেটা ওইটা কিন্তু ওই যে এক ইয়াতে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে 2-3 লেকচারই এই যে এখানে লেকচার 2-3 যেটা কমপ্লিট করছিলাম পুরোটা এটা ওই এখানে আছে আজকে হচ্ছে আমরা লেকচার 4 এ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করা হয় সেটা আমরা দেখব তাহলে আমি আমার লেকচারটা ওপেন করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাই না স্ক্রিনটা দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আমরা রেকর্ডিংটা আমি এখনো অন করে নেই রেকর্ডিংটা অন করে নেই তো ক্লাসে তো কম কেন অ্যাটেন্ডেন্স মাত্র 18 জন স্যার বাকিরা তো চলে গেছে স্যার অন্যান্য সেকশন না অন্যান্য সেকশনে চলে গেছে তারপরে তো এখানে আসছো তো এই যে এখানে এই যে কজন এখানে তো বেশ কয়েকজন 30 এর উপরে আছে মেবি 30 এর উপরে আছে কিছু কে তাই নাকি এই 17-18 জনই থাকে জি স্যার তাই নাকি আর স্যার আজকে নেট অনেক প্রবলেম স্যার গতকাল অনেক বৃষ্টি হয়েছে তো নেট স্লো রেকর্ডিংটা হ্যাঁ নেটটা একটু স্লো নেট প্রবলেম করতেছে এখানে রেকর্ডিংটা স্টার্ট হতে সময় নিচ্ছে লেট মি স্টার্ট মাই রেকর্ডিং তারপর শুরু করছি
স্টার্ট এনিওয়ে। ওকে, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা এখন পর্যন্ত কিন্তু মাত্র কত 18 জন ছিলাম, একজন মনে হয় কানেক্টিভিটি লস করেছে। ঠিক আছে, তো ওকে, আমরা প্রথমে যে লেকচারটা পড়েছিলাম ওখানে দুটো লেকচার ছিল, ক্লাস রেকর্ডিংটা ওখানে দেওয়া আছে, যারা করতে পারো নাই ক্লাস রেকর্ডিংটা দেখে নিবে এবং লেকচার স্লাইডটা ওখানে দেওয়া আছে। তো আজকের স্লাইডে আমরা যেটা পড়বো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচয় হয়ে আসছি। এখন এই ডিফারেনশিয়াল প্রথম লেকচারে পড়ছি যে একটা জেনারেল ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানো যায়, তাই না? সেটা শিখলাম না, ভেরিয়েবল এলিমিনেট করে। তো এখন এই চ্যাপ্টার থেকে, এটা সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে জেনারেল ইকুয়েশনে কনভার্ট করা যায়, এবং এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সমাধান। এখন এই প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে বলবো, এবং ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির মধ্যে কয়েকটা মেথড আছে, তার মধ্যে ভেরিয়েবল সেপারেশন মেথডটা আমরা দেখব। তো ভেরিয়েবল সেপারেশন মেথডের আগে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞাটা কি। তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা প্রথম চ্যাপ্টারে পরিচয় হয়ে আসছি যে ইকুয়েশনের অর্ডার ডিগ্রি যদি 1 হয়, যেমন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি দেয়া করতেছি, বক্স করতেছি, এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? কারণ তার অর্ডারও 1, ডিগ্রিগত 1 ডিগ্রিও 1। তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম m dy প্লাস n dx, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, এটাকে যদি তুমি যেখানে কোনাকুনি গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তো এই ফর্মে আসে না, যেখানে m n হচ্ছে এইগুলি ফাংশন, x y এর ফাংশন, অথবা এই যে এই ফর্মে আছে, এই ফর্মে, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ধরনের ইকুয়েশন আমরা সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা ভেরিয়েবল সেপারেট করতে হবে। ভেরিয়েবল সেপারেট করব, দেন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আমরা তার সলিউশনটা পেয়ে যাব ডিফারেনশিয়াল ইকুয়েশনে। সানজিদ আহমেদ এত লেট কেন? হ্যাঁ, তো লেট কেন? তো এই প্রথম হলো, আমি আবার বলছি, ভেরিয়েবল সেপারেট করব, ইন্টিগ্রেশন করব, তারপর তার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা পেয়ে যাব। এখন আমরা এই প্রসিডিউরটা একটা প্রবলেমের মধ্যে আলোচনা করলে বুঝতে পারবো। ধরো এখানে আমরা 4টা ইকুয়েশন আমি সেট করলাম, এই 4টা ইকুয়েশনই তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন এই ইকুয়েশনগুলোর মধ্যে আমি যদি প্রথমটা চিন্তা করি, ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে, তাই না? তাই আমরা এক্সাম্পলে যে ইকুয়েশন নিলাম সেম ইকুয়েশনটাকে ইচ্ছা করলে আমরা এভাবে লিখতে পারি। দেখো তো, পারি। কি করলাম? জাস্ট কোনাকুনি গুণ করলাম। এখন এটাকে আমরা ভেরিয়েবল সেপারেট করব, এটাকে আমরা বলি সেপারেটিং দা ভেরিয়েবলস। ভেরিয়েবল সেপারেট করলে এই হয়, দেখো তো। জি স্যার। কিভাবে? দেখো, ভেরিয়েবল সেপারেশন জিনিসটা আমি বলে দিচ্ছি। ভেরিয়েবল সেপারেশন জিনিসটা হচ্ছে, আমাদের গিভেন ইকুয়েশনে কয় ধরনের ভেরিয়েবল আছে বলো তো? কয় ধরনের ভেরিয়েবল আছে? 2 ধরনের স্যার, 2 ধরনের, একটা x আর একটা y। তো ভেরিয়েবল সেপারেশন জিনিসটা হচ্ছে যে এই ভেরিয়েবল গুলোকে আমরা ইকুয়েশনের দুই পাশ এমন ভাবে সেট করব যেন এক পাশ শুধু এক ধরনের ভেরিয়েবল এবং আরেক পাশ কি আরেক ধরনের ভেরিয়েবল, অন্য ভেরিয়েবলটা। এখানে লেফট সাইড y, রাইট সাইড হবে x। কখনোই মিক্স আকারে থাকতে পারবে না, এবং ম্যাথমেটিক্যালি যেন ভ্যালিড হয়। এই লাইনটা থেকে যেন এই লাইনটা তুমি কোন গুণ করলে যেন এটা হয়, ঠিক আছে? কখনো মিক্স আকারে থাকা যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে এই যে dx dy এই অপারেটর গুলো যেন ভগ্নাংশের লবে থাকে। জি স্যার, বুঝতে পারছি। এগুলো কিন্তু হরে দিয়েও আমরা সেপারেট করতে পারতাম। এটাকে যদি উল্টিয়ে দাও,
এই যে হরকে লব করে দাও, লবকে হর করে দাও, তাইলে কিন্তু ভেরিয়েবল সেপারেট হবে। ওইটা আমরা করব না, এই কারণে যে ভেরিয়েবল সেপারেট করার পর আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের সময় dx dy অবশ্যই নিচে থাকে না। বোঝা গেছে ভেরিয়েবল সেপারেশনটা? জি স্যার, জি জি স্যার। স্যার। ওকে, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখন এটা ইন্টিগ্রেশন কোন ফর্মুলায় আসবে কে বলতে পারবে? সো 1/x এর 1 বাই x, ও এটা কি 1 বাই x না, তো 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন তো জি স্কয়ার স্যার, আছে। সূত্রটা 1/x এর আর কি। নো, 1 বাই একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, 1 বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x। সূত্রটা হচ্ছে tan ইনভার্স x। তো স্যার, কারণ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার। 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশনটা কি? জি ডিফারেন্সিয়েশন স্যার, উল্টোটা। 1 বাই 1 প্লাস x স্কয়ার x tan ইনভার্স x। এটা একদম খাতার মধ্যে লিখে রাখো, স্ট্যান্ডার্ড ফর্ম। এটা অনেক জায়গায় কিন্তু আমাদের দরকার হবে। tan ইনভার্স x হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। দুটো কিন্তু সেম ফর্মুলা, রাইট? জি আর স্যার। এখানে সিটা কি? সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাই না? একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা যে কোনো এক পাশ দিলেই চলবে, দুই পাশ আমরা ইন্টিগ্রেশন করলাম, আমরা যে কোনো এক পাশ দিলেই চলবে। এই কারণে, কারণ এখানে তুমি যদি একটা সি দাও, এখানে C1 C2 দাও, এই কনস্ট্যান্ট গুলো যদি তুমি এক পাশে এনে আবার যোগ বিয়োগ করো, তাহলে তো আলটিমেটলি একটা ধ্রুবক আসবে। জি স্যার। একটা কনস্ট্যান্ট দিলেই হবে, ঠিক আছে? এখন আমরা এটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, যেহেতু সি কনস্ট্যান্ট, সিটাকে আমরা tan ইনভার্স a লিখলাম। কেন? কারণ বাকি দুটো tan ইনভার্সে আছে, তখন আমরা এখান থেকে tan ইনভার্স বেরিশ করতে পারবো। তা এখন লেফট সাইড আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, tan ইনভার্স। জি স্যার। কোন সূত্র? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। মনে পড়ে? জি স্যার। এই সূত্রটা কি? tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, তাই না? তাহলে এখন তুমি অভিপক্ষ থেকে tan ইনভার্স যদি 10 দিয়ে গুণ করো, তাহলে এ হয় না? জি স্যার। হ্যাঁ, এবং এইটাই তার আনসার। এটাকে আমরা কোনাকুনি গুণ করলে তো এ হয়। এটা 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 আরে বাবা, এখানে এই যে tan ইনভার্স x টা রাইট সাইড থেকে লেফট সাইড নিয়ে আসলাম, আর এই সিটা তো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে আমরা tan ইনভার্স a লিখলাম, যেন tan ইনভার্স a এর মান হচ্ছে c। কারণ সিটা কনস্ট্যান্টটা তোমাকে তো নির্দিষ্ট করে বলে না যে এত অ্যামাউন্ট। এটাকে আমরা অঙ্ক করার কাজের সুবিধার জন্য যখন যেটা খুশি আমরা লিখতে পারবো। এখানে টেনে লিখলাম, অন্য জায়গায় হয়তো লগে লিখবো, অন্য জায়গায় সাইনে লিখতে পারবো। হ্যাঁ, এই কনস্ট্যান্টটাকে আমরা সুবিধা মতো যখন যেটা দরকার সেটা চেঞ্জ করে নিতে পারবো। এরকম ভাবে যেন এই সি এর মানটা tan ইনভার্স a এর মান হচ্ছে c, ঠিক আছে? যেহেতু কনস্ট্যান্ট, এটা আমরা এইভাবে লিখতে পারি, ম্যাথমেটিক্যালি ভ্যালিড হয়। ওকে, এখন দেখো এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা অথবা শুধু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি না, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে কিন্তু আমরা আমাদের যে দুটো ভেরিয়েবল আছে এখানে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রথম দিলাম, এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা একটা সম্পর্ক, এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যাব তার সলিউশন থেকে। এবং এই সম্পর্কটা ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা যদি তুমি একটা কোডিং করতে চাও, হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজে, এটা কোডিং করা কিন্তু একটু কমপ্লিকেটেড। এটা তো ছোট ইকুয়েশন, ধরো এই যে এটা যদি বলো, অথবা হায়ার অর্ডার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তখন ওইগুলোর কোডিং করা কিন্তু কমপ্লিকেটেড রাদার দেন ইটস সলিউশন। এই সলিউশনের চেয়ে এই সলিউশনের কোডিং, এটার কোডিং করা তো ইজি, তাই না? এটার ইজি হবে না?
এবং আরো কমপ্লেক্স Yes, sir. ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যদি আমরা কোডিং করি তাহলে অনেক জায়গায় দেখা গেছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা না অ্যাপ্লাই করে তার ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা ইউজ করলেও কিন্তু আমরা কাজ করতে পারি। এই জন্য অনেক জায়গায় আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান নিয়ে ডিল করবো। এই জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সব সমাধান শিখবো। এবং ধরো এই যে আমি প্রথম ক্লাসে যেটা বললাম যে বিভিন্ন গেমের সফটওয়্যার ডেভেলপ করার জন্য অথবা অন্য যে জায়গায় অ্যাপ্লাই হয় সব জায়গায় যদি আমরা এই ভেরিয়েবলের সম্পর্কটাও স্থাপন করতে পারি, সম্পর্কটা করতে পারি, তখন কিন্তু কাজ হয়। ঠিক আছে, যেমন এক্স এবং ওয়াই এর মানে কি আকারে পরিবর্তন হয় এবং এক্স এবং ওয়াই মধ্যে তাদের মাঝে সম্পর্কটা কি, এইগুলো আমরা হয়তো অনেক জায়গায় অ্যাপ্লাই করবো। এই জন্য তার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান দরকার। ওকে, তাহলে এখন একটা সেকেন্ড ইকুয়েশন, ধরো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতে পারছো? এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদের প্রথম টার্গেট থাকবে যে সেটা ভেরিয়েবল সেপারেট করা। ঠিক আছে, এবং ভেরিয়েবল সেপারেট করার জন্য আমরা প্রথম যে কাজটা করব, dx এবং dy যে দুটো অপারেটর থাকবে এগুলো ইকুয়েশনের দুই পাশে সেট করে নিব। এখানে এক পাশে ছিল, আমরা আরেক পাশ নিয়ে নিলাম, করতে পারি না? স্যার জি স্যার। ওকে, এখন এটাকে যদি ভেরিয়েবল সেপারেট করি দেখো তো এই হয় না? জি স্যার জি স্যার। এটা ভেরিয়েবল সেপারেট আরেকটা টেকনিক হলো, তুমি এই যে ধরো লেফট সাইড x আছে তো x, যে লেফট সাইড dx আছে, তাহলে তুমি dx টাই লেফট সাইড রাখো, তাহলে x এর যে অংশগুলো এগুলি থাকলো উপরে, এগুলো উপরে থাকবে, আর রাইট সাইডের যে x এর অংশটুকু tan x এটা তুমি এনে টান দিয়ে নিচে বসাই দাও, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবং সিমিলারলি ফর y, বুঝতে পারছো? এটা একটা টেকনিক ভেরিয়েবল সেপারেট করা। এখন এটার ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে বলো তো? এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা তো মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এখানে, যেটা দুইটারই সেম ফর্মুলা। হ্যাঁ, অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করব। এটা ফর্মুলাটা হচ্ছে এই যে এটা। দেখো তো এই ফাংশনের ফর্মুলার সাথে পরিচয় আছে কিনা? জি স্যার স্যার মনে পড়ছে। ফাংশন এই ইয়াটা ফর্মুলাটা কি বলো তো? মানে স্যার নিচেরটার ইয়া আর কি আপনার ডিফারেনশিয়াল যদি উপরটা হয় আর কি, সেক্ষেত্রে এরকম আর কি সূত্র। হ্যাঁ, যদি একটা ভগ্নাংশের নিচের হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয় তাহলে তার সরাসরি ইন্টিগ্রেশন ফর্মুলা হবে লগ অফ হর। জি স্যার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা কিন্তু। এই যে এখানে দুইটাই কিন্তু সেম ফর্মুলা, tan এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, tan এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার y, তাই না? তাহলে তার সরাসরি ইন্টিগ্রেশন log of tan y। 10y। ঠিক আছে, এই ফর্মুলাটা লিখে রাখো, যা অনেক জায়গায় দরকার হবে। ওকে, জি স্যার। তারপরে এখন আমরা তারপরে যে সিটা আছে এই সিটাকে চেঞ্জ করে কিসে লিখবো? বাকিগুলো তো লগে আছে, লগে লিখতে পারি। সিকে ইচ্ছা করলে এইভাবে লগে দিয়ে লেখা যায় না? এবং জি স্যার। ওয়াইটা বাম পাশে নিয়ে আসলাম, log 10x into log 10y, 10y। হ্যাঁ এখানে কি আসবে? log 10x into log 10 হয় লগে ফর্মুলা দিয়ে। এখন আবার ইন্টি লগ নিলে 10x 10y = y লিখতে পারি না? জি স্যার। এটাই তার आंसर। এইভাবে প্রত্যেকটা প্রবলেমের কিন্তু প্রসিডিউর সেম হবে। আমরা ভেরিয়েবলটা সেপারেট করব, সেপারেট করার পর ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করার জন্য হয়তো এক একটা এই প্রবলেমগুলো তো সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মে দেওয়াই আছে, এইজন্য করে ফেলতে পারছি। কিছু কিছু প্রবলেম হয়তো আমাদের একটু ফর্মুলায় মিলিয়ে নিতে হবে ইন্টিগ্রেশন করার জন্য। ঠিক আছে, ধরো এই যে এই প্রবলেমটা যদি বলি, এটা ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কি ইচ্ছা করলে আমরা এই করতে পারি না? জি স্যার। কি করলাম? তো এইটার গুণ করে দিছি, জাস্ট এই দিয়ে গুণ করলাম, তারপরে কি করলাম? ওই পাশে নিছেন স্যার এই y গুলা। জাস্ট সাইড চেঞ্জ। জি স্যার।
তারপরে কি করলাম, কমন। তারপর কমনে কমন নিলাম, তাই না? এখন কারণ এই কাজগুলো আমাদের ভেরিয়েবল সেপারেট করার জন্য এই যে এখানে dx এবং dy/dx এই দুই জায়গায় আছে, তাই না? এটাকে আমরা একটা একটা জায়গায় নিলাম। একটা জায়গায় নিয়ে dx নেওয়া লাগবে। হ্যাঁ, তো dx টার ওই বাম পাশে নেওয়া লাগবে। ইয়েস, dx টাকে তুমি dx দিয়ে গুণ করে দাও, তারপরের লাইনে আমরা dx দিয়ে গুণ করলাম, গুণ করলে এই পাই, তাই না? জি এখন স্যার। বলো তো এটার ভেরিয়েবল সেপারেশনটা কি হবে? dx বাই x প্লাস y আর dy বাই y ইনটু 1 y মাইনাস x ay। plus a, হ্যাঁ, জি স্যার। dx by x plus a, yes. Separating the variables, we get dx by x plus a dy by y into 1 minus a y. Okay? এখন ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, তারপরে কাজটা কি হবে আমাদের? ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন দেখতে হবে এই ফর্মে ইন্টিগ্রেশন করতে পারবো কিনা। ইন্টিগ্রেশনটা সরাসরি যে ফয়াতে আসছে এই অবস্থায় ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে লেফট সাইডটা করা যাবে, লেফট সাইডটা সরাসরি আছে, রাইট সাইডটাকে আমরা এই অবস্থায় ইন্টিগ্রেশনের ফর্মুলায় মিলাইতে পারবো না। তা এটাকে আমরা ইচ্ছা করলে কি এইভাবে লিখতে পারি না? জি স্যার। তাই না? জি স্যার। লিখতে পারি তো? জি স্যার। এখন কারণ এটাকে লসাগু করলে আমাদের উপরের 1 আসে, তাই না? এখন এটা তো ছোট, এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক অনুসারে। এখন একজন আসছে ক্লাসে, কে আসলো এখন? হ্যালো, পারভেজ স্যার। পারভেজ তো নাম তো আসে নাই তো, পারমিশন বুঝতে পারছো তো? এখন আমি সাউন্ড, ফ্যানের সাউন্ড একটু কমিয়ে দিই, সাউন্ড এখন দেখো এই এটা একটা আংশিক ভগ্নাংশের মুখে করা যায়। এখন এটা ইন্টিগ্রেশন করব। এখন এটার ইন্টিগ্রেশন কোন ফর্মুলায় আসবে, এবং ইন্টিগ্রেশন করার আগে দেখো আমার এখানে একটা এ দরকার, মাইনাস দরকার হবে। আমরা কেন এখানে যদি একটা মাইনাস নেই, তো এখানে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করে দিলাম, করতে পারি? জি স্যার। ওকে, এখন এটা কেন করছি তারপর আমরা বলছি এখনই। তো এটার ইন্টিগ্রেশন কোন ফর্মুলায় আসবে কে বলতে পারবে? বলো তো, এটার ইন্টিগ্রেশন কোন ফর্মুলায় করব? স্যার বলতে পারতেছি না। অলরেডি আমরা আলোচনা করে আসছি, একটু খেয়াল করো, ও স্যার ওই যে ওইটাই আর কি, ওই যে লগ নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হইব আর কি। ওইটা ইয়েস, হরের ডিফারেন্সিয়েশন লব। দেখো এই যে x প্লাস a কি করলে x এর সাপেক্ষে 1 হয়, 1 উপরে জি আছে, স্যার। আর এটাকে করলে মাইনাস a হয়, এটাকে তো y কি করলে 1 হয়, 1 হবে, আর পরেরটা করলে মাইনাস a। মাইনাস a হয়, এইজন্য কিন্তু একটা মাইনাস গুছিয়ে নিলাম। জি স্যার। আর আরেকটা জিনিস দেখো, আমরা তো এই যে ইন্টিগ্রেশন অফ 1/x এর যে ইন্টিগ্রেশন, 1/x ইন্টিগ্রেশন কি আমরা তো জানি, অথবা log x এর ডিফারেন্সিয়েশন। এই যাও তো, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, সাউন্ড হচ্ছে। 1/x এর ইন্টিগ্রেশন log x আমরা কিভাবে জানি? সূত্র হ্যাঁ, ডিফারেন্সিয়েশন log x এর ডিফারেন্সিয়েশন 1/x ইন্টিগ্রেশন। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে আমরা জানতাম, কিন্তু এটা কিন্তু মেইন ফর্মুলা না। মেইন ফর্মুলা হচ্ছে এই যে ওইটা, যেটা আমরা আলোচনা, এই যে এই ফর্মুলাটা। কারণ এখানে এই যে হরের ডিফারেন্সিয়েশন লব, x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এই x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। এই জন্য তার ইন্টিগ্রেশন লগ অফ হর। এটা কিন্তু মূল ফর্মুলা না, এটা তো কিন্তু এটা আমরা কিন্তু জেনে আসছি একটা ফর্মুলা হিসেবে। এটা একটা জাস্ট পার্টিকুলার কেস, এই যে এই ফর্মুলা, এটা হচ্ছে মূল ফর্মুলা।
বুঝতে পারছো? তো এই তিনটা কিন্তু সেম ফর্মুলায় আসছে। এখন তুমি লগ কিভাবে তাড়াইতে পারো? এই যে সিটাকে আমরা সিটাকে তুমি লগে কনভার্ট করো, সিকে আমরা লগ এ লিখতে পারি, তাই না? জি স্যার। তারপর এ লিখতে পারি আমরা, জি স্যার। ঠিক আছে? কিভাবে বলো, কিভাবে লিখলাম? তো লগের যোগের নিয়মটা আর কি। যোগ থাকলে গুণ হয়, আর জি স্যার। আর বিয়োগ গুণ বিয়োগ বিয়োগ থাকলে ভাগ হয়। ভাগ হয়। ভাগ। এটা এখন বিয়োগকে লগ লগ তাড়াই দাও, এটাই তার আনসার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন মানে প্রত্যেকটা প্রবলেমে কিন্তু একদম সেম প্রসিডিউরে হবে, ঠিক আছে? আমি মোটামুটি এখানে ফার্স্ট ডিগ্রি আরেকটা প্রবলেম এটা বলছি। এটা তো ডিএক্স ডিওয়াই আগে দুই পাশে নাও, নিলাম। এখন এটার ভেরিয়েবল সেপারেট করলে কি হবে বলো তো? ভেরিয়েবল সেপারেট করলে কি হবে? তো cos x dx বাই sin x, ইয়েস, আর ওইখানে হইবো স্যার মাইনাস e টু দি পাওয়ার y dy বাই e টু দি পাওয়ার y প্লাস 1। ইয়েস, ওইটাই সেপারেটিং দা ভেরিয়েবলস, ঠিক আছে? এখন এটা ইন্টিগ্রেশন স্যার একটা হবে 10x cot x এর ইন্টিগ্রেশন করা লাগবে। cot x এর ইন্টিগ্রেশন আছে মাইনাস cosec স্কয়ার x। এটা ডিফারেন্সিয়েশন বললা। ও সরি সরি সরি। ডিডি cot x মাইনাস cosec স্কয়ার x, দুইটাই সেম ফর্মুলা, কিচ্ছু করতে হবে না তোমার। জি স্যার। ওই যে হরের ডিফারেন্সিয়েশন ল, স্যার ওই যে আগেরটা ইউজ করলাম যে আগেরটাই তো। সেম সেম আগেরটাই। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos, তার ইন্টিগ্রেশন log অফ sin, এটাও সেম। 1 প্লাস e টু দি পাওয়ার y কে করলে e টু দি পাওয়ার y, 1 কে করলে 0, e টু দি পাওয়ার y কে e টু দি পাওয়ার y, তাহলে log ডাইরেক্ট একদমই গোছানো আছে, তাই না? জি স্যার। যে বলছিলাম এই ফর্মুলাটা একটু অনেক জায়গায় দরকার হয়, ঠিক আছে? যেখানে তুমি ইন্টিগ্রেশন করো ওখানে কিন্তু অ্যাকচুয়ালি তার সমাধান অনেকটা হয়ে যায়। তারপর এটাকে আমরা একটু সিম্পলিফাই করে একটা সিম্পলেস্ট ফর্মে নেই। ডিফারেন্সিয়েশন করার আগ পর্যন্ত কিন্তু, ডিফারেন্সিয়েশন যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু এটা কিছুই করলা না। ডিফারেন্সিয়েশন করতে পারলে তারপর সিম্পলিফাই তো এক একজনের এক এক রকম হতে পারে, নো প্রবলেম, বাট ইউ মাস্ট হ্যাভ টু ইন্টিগ্রেট। ইন্টিগ্রেশন না করলে কিন্তু সেটা হয় না এই সেম ফর্মুলা। এখন এটাকে সিম্পলিফাই করতে গেলে তুমি কি করতে পারো? লগ তাড়াইতে গেলে কি করতে পারো? সি কে লগে লিখতে পারো না? হ্যালো, কিন্তু হ্যাঁ, জি স্যার। আগে তো লগে নিতে হবে, তারপর তুমি লগ sin x, এটাকে ওই যে লগ গুণ আর লগ যত as it is রাইট সাইড log a by 1 plus e to the power 1, then into log নাও, এটাই आंसर। sin x equal to a by 1। বুঝতে পারছো? জি স্যার। এখন এই প্রবলেমটা ধরো এই যে এখানে এটা একটা এটা হোমওয়ার্ক থাকবে, এই 10, এটাকে তুমি 10y বানাইবা, এটাকে মানে সরি dx এবং dy গুলোকে ইন্টারচেঞ্জ করে দিবা, ঠিক আছে? dy টাকে dx বানাইবা আর dx টাকে dy বানাইবা, তাহলে আরেকটা প্রবলেম হয়ে যাবে। এখন আসছে ক্লাসে রুকাইয়া, ক্লাস তো আমাদের শেষের পথে, এতক্ষণে কেন রুকাইয়া? বুঝতে পারছো এই প্রবলেমটা? এটা এই টাইপের আমি এখানে আলোচনা করলাম। তার পরের যে ইয়াটা
পরের টপিকসটা একটু ডিফারেন্ট। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির মধ্যে এটা আজকে দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো, অল্প অল্প করে দেখাবোই। এখানেও কিন্তু এই স্লাইডেও দুটো লেকচার 4 এবং 5, 4 এবং 5 এখান থেকে গেলে 5 নাম্বার হবে। এখান থেকে 5 নাম্বারগুলি পরে দেখাচ্ছি, বুঝতে পারছো? তো এই টাইপের প্রবলেম যেগুলো আছে, এই আমরা যে বইয়ের পিডিএফটা বলেছিলাম, পিডিএফটা ডাউনলোড করেছো? পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে যে সিমিলার প্রবলেমগুলো করার চেষ্টা করবে। তো পিডিএফটা কি বিএলসি আছে? বিএলসি তে আছে। এই যে আমি লিখে দিচ্ছি আবার, পিডিএফটা ওই যে এখানে আছে, এই যে রেফারেন্স বুকের মধ্যে, ইন্ট্রোডাকশন টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা স্যার, ঠিক আছে, ওই যেখানে ক্লিক করে তুমি ভিডিওটা পেয়ে যাবে। এখানে বিশেষ করে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সলিউশনের মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অরিজিনাল পার্টের প্রথম দিকে আছে অর্ডার ডিগ্রি ডেফিনিশন, আমরা যেগুলো পড়িয়েছিলাম, এগুলো যে অর্ডার ডিগ্রি কিভাবে ডিফাইন করে এগুলো একটু দেখতে পারো। এখানে খুব বড় না, একটা ছোট একটা পুরো বইটা না, যেগুলি দরকার সেগুলো। এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে। আর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ভেরিয়েবল সেপারেশন, এই ভেরিয়েবল সেপারেশন এখানে প্রবলেম কতগুলো আছে দেখবে, সলভ প্রবলেম আছে। এই যে এগুলো ছোট ছোট প্রবলেম, এই যে এগুলো, ঠিক আছে। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি পেজ কত থেকে জানো? এটা ভেরিয়েবল সেপারেশন মেথডটা হচ্ছে পেজ, এটা কত, 7, পেজ 7 থেকে এগুলি সবগুলি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে এগুলো একটা কত করে অ্যাপ্লিকেশন, এগুলো হয়তো আমি পরে একটা দেখাইবো, পরের স্লাইডে মেবি। পেজ 7 থেকে এখানে এক্সারসাইজ করার জন্য যেখানে কতগুলি আছে ভেরিয়েবল সেপারেশনের, ঠিক আছে। এগুলো একটু করবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে হলো পেজ, এটা একটু পড়ে দিই, পেজ 7 এর আজকের লেকচারের এক্সারসাইজ। কার বাসায় মোরগের ডাক শোনা যাচ্ছে? ভালো তো, সুন্দর। পেজ 7, attached PDF, BLC তে যাই, ওখানে যেগুলো আছে ইয়াসগুলো আছে, এগুলো একটু পেজ 7, from page 7 attached PDF in BLC, ঠিক আছে। তো এখানে এগুলো একটু সলভ করবে। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারের উপরে? না স্যার। একটু বাসা প্র্যাকটিস করবে। আপনারা নিজেরা জানো যে আমি এখানে যেগুলো করানো হয় এই সবগুলো কিন্তু এগুলো তো সরাসরি হয়তো দিব না, যেহেতু ওপেন বুক এক্সাম, বুঝতে পারছো? ওপেন বুক এক্সামে সবগুলো তো সরাসরি হয়তো দিব না, এখানে একটু দেখতে হবে। তারপরের স্লাইডে স্যার, হ্যাঁ জি বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সিটা কিভাবে আসে স্যার? সিটা কিভাবে আসে? জি স্যার। এটা তো একটা বেসিক জিনিস। এটা ইয়ার থেকেই, তুমি এসএসসি থেকেই অ্যাপ্লিকেশন, এসএসসি তে ছিল না ইন্টিগ্রেশন? ছিল, কিন্তু স্যার এত দূর যাই নাই স্যার। এসএসসি এবং ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশনটা হচ্ছে যখন আমরা একটা ইন্টিগ্রেশন করি,
ইন্টিগ্রেশন কেন করি এবং ডিফারেন্সিয়েশন কেন করি? ভাঙার জন্য স্যার, হ্যাঁ, ভেঙে ভেঙে ছোট করার জন্য। ডিফারেন্সিয়েশনটা ভেঙে ভেঙে ছোট করার জন্য, আর ইন্টিগ্রেশনটা স্যার যোগ করার জন্য স্যার। ইন্টিগ্রেশনটা ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ বৃহৎ জিনিসের ধারণার জন্য। ঠিক আছে, ধরো ইন্টিগ্রেটিং একটা বিজনেসের কথা যদি চিন্তা করি, একটা যখন আমরা ইন্টিগ্রেশন করি এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর পরিবর্তনের জন্য ডিওয়াই বাই ডিএক্সটা কি, ওয়াই এর পরিবর্তনের জন্য এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, জি স্যার, তাই না? জি স্যার, এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, সেটা ইয়া করে রিপ্রেজেন্টস করে হলো ডিওয়াই বাই ডিএক্স দিয়ে। এখন এটা মনে করো যদি আমি ইয়া দিয়ে বলি যে আমরা যে ব্যাক করে আসছি, তুমি ধরো তোমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও, হ্যাঁ, তুমি 5 মিনিট পরে ও থেকে আসলা পিতে, ঠিক আছে? আবার নেক্সট 5 মিনিট পরে P1 থেকে আবার আসলা কততে, ধরো P2 তে। এভাবে তুমি তোমার মোশন তুমি কন্টিনিউ করছো, এবং আরো 10 মিনিট পরে হয়তো গেলা P3 তে। তাহলে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে সময়ের সাপেক্ষে তোমার কতটুকু চেঞ্জ হচ্ছে। ধরো কোনো পার্টিকুলার পয়েন্টে যদি বলি যে নেক্সট মিনিটে, নেক্সট 10 মিনিটে তুমি ধরো এখানে 100 মিটার দূরত্ব অতিক্রম করলা, হ্যাঁ, নেক্সট 10 মিনিটে তুমি 100 মিটার অতিক্রম করলা। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স থেকে ইন্টিগ্রেশন করলে তুমি এই মানে ডিএক্স থেকে ইন্টিগ্রেশন করলে এই এরিয়া মেজারমেন্ট পাবা। অ্যাকচুয়ালি তোমার অরিজিন পয়েন্ট থেকে তুমি কতটুকু দূরত্ব গেলা, তাহলে তুমি মোট দূরত্ব যদি বের করতে চাও, তখন দেখো তোমার ফিক্সড যে একটা দূরত্বের ক্ষেত্রে সেটা মানে টোটাল দূরত্বটা বের করতে গেলে তখন একটা কনস্ট্যান্ট আসবে। জি স্যার, বুঝতে পারছি। আর একটা হলো বিজনেসের ক্ষেত্রে যদি বলো, আমি কোন একটা পার্টিকুলার মান্থে কোন একটা পার্টিকুলার মান্থে তোমার কত টাকা খরচ বেশি হয়েছে, ধরো মোবাইল বিল ধরো, অথবা ইন্টারনেট বিল বড়, অথবা আমাদের সোয়ারেজের যে আমরা বিল দিই, এগুলো একটা কতগুলো ফিক্সড কতগুলো কস্ট আছে। যেমন আমরা যদি কারেন্ট বিদ্যুতের বিলের কথা বলি, ফিক্সড কতগুলো কস্ট, যেমন মান্থলি একটা চার্জ থাকে, তারপর আর কতগুলো ইয়া থাকে না, ফিক্সড কতগুলো কস্ট থাকে গভর্নমেন্টের। এই ফিক্সড কস্ট গুলো কিন্তু প্রতি মাসে সেম থাকে। তারপর তোমার ইউজের উপর প্রতি মাসে যখন যে পরিমাণ ইউজ করছে ওই ইউজের উপর তোমার টোটাল বিল হয়। তো ওখানে বিদ্যুতের বিল যখন সরকার যখন কাউন্ট করে, ওখানে কিন্তু একটা ফিক্সড একটা কস্ট থাকে, ঠিক আছে? এই ফিক্সড কস্টটাই তোমার হচ্ছে সি, কনস্ট্যান্ট। বুঝতে পারছো? জি স্যার। এবং আরেকটা বিজনেসের আরো যদি প্রোডাকশনের ক্ষেত্রে বলো, প্রোডাকশনে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তোমার ফিক্সড কতগুলো কস্ট থাকবেই একটা ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য। তারপর তার উপর আরো আছে যেগুলো ফিক্সড না, ধরো লেবার কস্ট হতে পারে, তারপর হলো আরো প্রোডাকশন কস্ট হতে পারে, ওইগুলো হচ্ছে ভেরিয়েবল, ওইগুলো চেঞ্জ হতে পারে সময় সাপেক্ষে, তাই না? বাট তোমার মূল যে কাঁচামালের যে খরচ, এটা তো ফিক্সড। এই ফিক্সড টোটাল কস্ট যদি তুমি বের করতে চাও, তাহলে ফিক্সড কস্ট প্লাস হলো ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট যদি ধরো সি, আর ভেরিয়েবল কস্ট যদি ধরো এক্স, তাহলে টোটাল কস্ট ওয়াই হবে সি প্লাস এক্স। ক্লিয়ার? জি স্যার। ওই ক্ষেত্রে ওই জন্য তোমার হলো একটা সিটা ধরা হয়, বুঝতে পারছি। সিটা ধরা হয়। ওকে, আজকে আমরা এখানে শেষ করবো। এখানে ছোট ছোট স্লাইড দিয়ে আমরা প্রথম দিকে খুব বেশি ইয়া করছি না।
এটা অফ করে তারপর আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তাহলে আসছো তো খুবই কম, এখন তো আরো অনির্জন। লাস্ট কে কে? তুষার কুমার, তুষার কুমার আছো?